আমার প্রিয় বন্ধুরা, আজকের আলোচনা অব্যয়ীভাব সমাস। এর আগের ভিডিওগুলোতে আমি কর্মধারয় সমাস এবং দ্বন্দ্ব সমাস সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি ভিডিওগুলো দেখে নিও। যাই হোক, কথা না বাড়িয়ে আজকের আলোচনায় প্রবেশ করছি। বিষয় অব্যয়ীভাব সমাস। কথাটার মধ্যেই রয়েছে অব্যয়ের ভাব। যেখানে রয়েছে অব্যয়ের ভাব সেটাই হলো কি অব্যয়ীভাব কি সমাস। তাহলে অব্যয়ীভাব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, অব্যয়ী সমাস কখন হয়, অব্যয়ী সমাস কাকে বলে, এসব নিয়ে আজকের আলোচনা। প্রথমে আসি অব্যয়ীভাব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়। এটা ভীষণভাবে জানা দরকার। অব্যয়ীভাব সমাসে মনে রাখতে হবে পূর্ব পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়। আর কি অব্যয়ীভাব সমাসে পূর্বপদটা সাধারণত কি হয়ে থাকে? অব্যয়ীভাব সমাসে পূর্বপদটা সর্বদাই অব্যয় হয়ে থাকে। তাহলে কি হলো? অব্যয়ীভাব সমাসে পূর্বপদ অব্যয় এবং পূর্বপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়। তাহলে পরপদটার কি অবস্থা? পরপদটা আছে কি পূর্বপদ অব্যয়ের প্রভাবে পরপদটাও কি অব্যয় ভাবাপন্ন হয়। তাহলে অব্যয়ীভাব সমাসে পরপদটাও কি অব্যয় ভাবাপন্ন। তাহলে আমরা সংজ্ঞা কি জানতে পারি, বা অব্যয়ীভাব সমাস কাকে বলবো? এখান থেকে যে বৈশিষ্ট্যগুলো বললাম এর থেকেই আমরা একটা সংজ্ঞা নিরূপণ করতে পারি। কিরকম? যে সমাসের পূর্বপদ অব্যয় এবং পূর্বপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় এবং পূর্বপদ অব্যয়ের প্রভাবে অব্যয় নয় এমন পরপদ অব্যয় ভাবাপন্ন হয়, তখন সেই সমাসকে বলবো কি অব্যয়ীভাব সমাস। উদাহরণ কি? যেমন ভিক্ষার অভাব দুর্ভিক্ষ, ভাতের অভাব হাভাত, মিলের অভাব গরমিল। তাহলে এই যে মিলের অভাব গরমিলের অভাব, গড়টা একটা অব্যয়, এর অর্থই প্রাধান্য পেয়েছে। ভাতের অভাব হাভাত, হাটা একটা অব্যয়, এই হার অর্থই কি প্রাধান্য পেয়েছে। এবার আমরা কিভাবে অব্যয়ীভাব সমাস বুঝবো এবং কিভাবে নিরূপণ করব, তার উপর থাকছে কয়েকটা পয়েন্ট। যেমন ক্ষুদ্রতার্থে অব্যয়ীভাব হয়। কি বললাম? ক্ষুদ্রতার্থে। যেমন উপগ্রহ কি হবে? ক্ষুদ্র গ্রহ, উপগ্রহ। তারপর হচ্ছে কি প্রত্যঙ্গ, ক্ষুদ্র অঙ্গ। এগুলো হচ্ছে ক্ষুদ্রতার্থে গেল। এবার বলি বিপসা অর্থে। ক্ষুদ্রতা অর্থে হয় বিপসা অর্থে। বিপসা শব্দের অর্থ হচ্ছে পুনঃ পুনঃ, দুবার করে বলা। বিপসা শব্দের অর্থ কি? পুনঃ পুনঃ। বিপসা অর্থে কিভাবে হবে? দিন দিন, প্রতিদিন, রোজ রোজ, হর রোজ। এভাবে যে রোজ রোজ দুবার করে বলছি, দিন দিন প্রতিদিন, রোজ রোজ হর রোজ, বছর বছর ফি বছর, সন সন ফি সন, এগুলো হচ্ছে কি বিপসা অর্থে। তাহলে ক্ষুদ্রতা বললাম, বিপসা বললাম। এবার অনতিক্রম্য অর্থে বলছি। অনতিক্রম্য কি? যেমন যথেষ্ট, ইষ্টকে অতিক্রম না করে। যথেষ্ট কি? ইষ্টকে অতিক্রম না করে যথেষ্ট। যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে। যথাচার, আচারকে অতিক্রম না করে। এগুলো কি গেল তাহলে? অনতিক্রম্য অর্থে। এবার পশ্চাৎ অর্থে বলছি। কি বলবো? পশ্চাৎ অর্থে কিভাবে হয়? গমনের পশ্চাৎ কি হবে? অনুগমন। তাপের পশ্চাৎ কি হয়ে যাবে? অনুতাপ। এভাবে কি পশ্চাৎ অর্থেও কি অব্যয়ীভাব কি
সমাস হয়। এবার সাদৃশ্য অর্থে কি হতে পারে? সাদৃশ্য অর্থাৎ মিল খুঁজে পাওয়া যায়, এরকম অর্থে কি হতে পারে? সাদৃশ্য অর্থে যেমন প্রতিচ্ছবি, ছবির সদৃশ প্রতিচ্ছবি। কি বললাম? ছবির সদৃশ প্রতিচ্ছবি। ঠিক আছে, তাহলে সদৃশ অর্থে কি হয়? হচ্ছে কি অব্যয়ীভাব সমাস। উপদ্বীপ, দ্বীপের সদৃশ উপদ্বীপ। উপনদী তাহলে একইভাবে নদীর সদৃশ উপনদী। এবার বলছি সামীপ্য অর্থে, সামীপ্য অর্থে অব্যয়ীভাব সমাস। যেমন উপকূল, কুলের সামীপ্যে। সামীপ্য অর্থে কি অব্যয়ীভাব সমাস হয়। উপকণ্ঠ, কণ্ঠের সামীপ্যে উপকণ্ঠ। যোগ্যতা অর্থে, যোগ্যতা অর্থেও কি অব্যয়ীভাব সমাস হয়। যেমন ধ্যানের যোগ্য কি হবে? অনুধ্যান। কুলের যোগ্য অনুকূল। ভাবের যোগ্য অনুভাব। এগুলো হচ্ছে কি যোগ্যতা অর্থে। ঠিক একইভাবে হচ্ছে কি সাকল্য অর্থে হয়। সাকল্য অর্থে কেমন? দ্বিজ চণ্ডাল সকলেই। তাহলে কি হবে? অদ্বিজ চণ্ডাল। দ্বিজ চণ্ডাল সকলেই হবে কি অদ্বিজ চণ্ডাল। তাহলে এইভাবেই হচ্ছে কি অব্যয়ীভাব সমাস করা হয়ে থাকে। আশা করি তোমরা সকলেই বুঝেছ। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও।